সাইকেল চালাতে চালাতে রঘু একবার আকাশের দিকে চেয়ে দেখে যে আকাশে কালো ঘন মেঘ জমেছে। চারিদিকের পরিবেশ যেন থমকে গিয়েছে। এর থেকে বোঝাই যায় যে কিছুক্ষণের মধ্যে ঝড় উঠবে। কিন্তু কুসুমপুর পৌঁছাতে অনেক দেরি। রঘু প্যাডেলে অনেক চাপ দিল, কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারল না। হঠাৎ খুব জোরে ঝড় উঠে যায়, সঙ্গে খুব তীব্র বেগে বাজ পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সামনের রাস্তা বৃষ্টিতে দেখা যায় না। রঘু আর কোনো উপায় না দেখতে পেয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেয়, কিন্তু তাও সে বৃষ্টি থেকে বাঁচতে পারল না। হে ভগবান, আমায় তুমি রক্ষা করো। এই ঝড় যেন থেমে যায় তাড়াতাড়ি। রক্ষা করো ভগবান। ভগবান হয়তো রঘুর প্রার্থনা শুনে নিয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই ঝড় এবং বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পর রঘু সাইকেল চালানোর চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির কারণে রাস্তা এতটাই খারাপ হয়ে যায় যে সে ঠিকমতো চালাতে পারছিল না। তাই সে খুবই চিন্তায় পড়ে যায়, এত রাতে সে কী করবে। খানিক দূর এগিয়ে যেতে রঘু বুঝতে পারল সে রাস্তা ভুল করেছে, কারণ এই রাস্তা কুসুমপুর যাওয়ার রাস্তা নয়। তাই সে বেশ খানিকটা চিন্তায় পড়ে যায়। এবার কি করবে সে? এমন সময় তার কানে আওয়াজ আসে, আপনি কি রাস্তা হারিয়েছেন? আপনি আপনি কে? মানে আমি হলাম রতন বাবু। আপনি কোথায় যাবেন বাবু? আসলে আমি একটু কুসুমপুর যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা হারিয়ে ফেলেছি। কুসুমপুর তো আপনি যেতে পারবেন না বাবু। রাস্তার মাঝখানে গাছ পড়ে গিয়েছে, তাই তো রাস্তা বন্ধ হয়ে গেছে বাবু। রঘু পাগলের মতো সামনে অন্ধকারে হারিয়ে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে রইল। তারপর একটু চিন্তায় পড়ে গেল। বাবু, যদি আপনি কিছু মনে না করেন তো একটা কথা বলি। আপনি তো যেতে পারবেন না এখন কুসুমপুর, তাই পাশেই আমার চায়ের দোকান আছে। আপনি কিন্তু ওখানে চাইলে আমার সাথে যেতে পারেন বাবু। রঘু একটুখানি ভেবে তারপর রাজি হয়ে যায়। রঘু চিন্তিত হয়ে আর কোনো উপায় না দেখে সেই চায়ওয়ালার পিছু নিতে থাকলো। তবে রঘু একটা জিনিস লক্ষ্য করলো, যখন থেকে সে ওই লোকটার সাথে রয়েছে তখন থেকে কেমন যেন হাওয়ার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ সে অনুভব করছিল। তাড়াতাড়ি আসুন বাবু। কিছুক্ষণ বাদে তারা পৌঁছলো একটা বড় আম গাছের নিচে। রতন ঠিক করলো সাইকেলটা এই গাছের নিচেই রেখে দেবে। সাইকেলটা গাছের নিচে রেখেই রঘু দেখলো তার সামনে রয়েছে একটা ঝুপড়ি ঘর, আর তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান। বাবু, এদিকে আসুন। রঘু কিছুটা ইতস্তত বোধ করে দাঁড়িয়ে রইল। তারপর রতন আবার বলল, এদিকে আসুন বাবু, এখানে আসুন। দাঁড়িয়ে রইলেন কেন? রঘু এবার 7-5 না ভেবে রতনের চায়ের দোকানের বেঞ্চটার দিকে এগিয়ে গেল। বাবু, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। রঘু দেখল ওভেনের আশেপাশে চা বানানোর নানান জিনিসপত্র রয়েছে। রঘুর মাথায় একটা কথা ঘুরতেই লাগলো যে এমন শুনশান জায়গায় চা খেতে কারাই বা আসে। রঘু তার জামার ভেতরে থাকা টাকার ব্যাগটাকে শক্ত করে বাইরে থেকে ধরল। বাইরে আবার ঝড় উঠল। খুব তীব্র বেগে ঘন ঘন বাজ পড়তে থাকলো। চারিদিকে প্রচণ্ড হাওয়া, গাছগুলো খুবই দোলা দিচ্ছিল।
আপনি যেভাবে ভিজে গেছেন, চাটা খান, আপনার ভালো লাগবে। রতনের এত দ্রুত চা বানানো দেখে রঘু একটু অবাকই হয়। তারপর রতনের থেকে চায়ের কাপটা নিয়ে নেয়। মানে আপনি যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি। মানে আমার কথাটা হলো যে আপনার এই চায়ের দোকানে কারাই বা চা খেতে আসে? কারণ আপনার দোকানটা যা শুনশান জায়গাতে অবস্থিত, তাই আর কি আমার মনে একটু কৌতূহল হলো, তাই জিজ্ঞেস করে ফেললাম। কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ। না না বাবু, আমি কিছু মনে করিনি। আপনি তাড়াতাড়ি চাটা খেয়ে নিন, নইলে যে চাটা ঠান্ডা হয়ে যাবে। আমি দাঁড়ান, আপনার জন্য আর কিছু ব্যবস্থা করছি। চলুন বাবু, আপনাকে আমি আমার স্ত্রীর হাতের বানানো পান খাবো, যা অসাধারণ পান বানায় না। আপনি যদি একবার সে পান খান, আপনি কখনো তা ভুলবেন না বাবু। ঝুমুর, বাবুর জন্য এক কান পান সেজে দে দেখি, তাড়াতাড়ি বানিয়ে দে। বাবুকে তোর হাতের পান খাওয়াতে চাইছি, উনিও তো তোর তারিফ করবেন রে খেলে। এরপর জানালা দিয়ে একটা পান সাজা হাত বেরিয়ে আসে। রতন সেই হাত থেকে পানটা নিয়ে নেয় আর হাতটা ভেতরে ঢুকে যায়। নিন বাবু, পানটা খেয়ে নিন তাড়াতাড়ি। যা সুস্বাদু পান বানিয়েছে না, একবার শুধু খেয়ে দেখুন। রঘু আবার হাওয়ার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ পায়। রঘুর মনে সন্দেহ জাগে। সে পানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর রতন যখন তাকে খুবই জোরাজোরি করলো, তাই সে সাহস করেই রতনের থেকে পানটা নিয়ে মুখে ভরে নেয়। কে বাবু, বলেছিলাম না দারুণ পান বানায়? তাই এবার চলুন, রাত যে অনেক হয়ে গিয়েছি, আপনাকে শোবার ঘরে নিয়ে যাই। একটু বিশ্রাম করে নিন, কাল সকালে চলে যাবেন। বাবু, এই হলো আপনার বিশ্রাম করার ঘর। আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আমি চললাম তাহলে। বলছিলাম, এত রাতে আমার জন্য আপনাদের অনেক অসুবিধায় পড়তে হলো, তাই না? আমার ভীষণই খারাপ লাগছে, কিন্তু কোনো যে উপায় আমার কাছে নেই। না না বাবু, এই আপনি কি বলছেন? কোনো অসুবিধা হচ্ছে না, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান। আর ভালো লাগছে না, ঘুমটা এলে বাঁচি, কাল সকাল হলেই আগে চলে যাব। অনেকটা কাজ বাকি রয়ে গেল আমার। উফ, ঘুম যে কিছুতেই আসছে না। আরে আরে, ও কি, ওটা কি? একটা ছায়ামূর্তি। ও ওটা যে আমার দিকেই এগিয়ে আসছে। ও মা, একি একি একি, ছায়ামূর্তিটা গায়েব হয়ে গেল। ও, আর ভালো লাগছে না, আমি এসব কি দেখছি। যাই, একটু বাইরের দিকে যাই, আর ভালো লাগছে না, শ্বাস নিতে পারছি না। এ কি, আপনি ঘুমোননি? আপনি এত রাতে বাইরে কেন বসে আছেন? আসলে বাবু, ঘরের মধ্যে এত গরম করছিল, তাই ভাবলাম একটু বাইরের দিকে হাওয়া খেয়ে আসি। তা মশাই, আপনি কেন বাইরে এলেন? মানে ওই, আমারও ঘরের মধ্যে এত গরম লাগছিল, তাই আমিও ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি। তা বাবু, আপনি ঠিক কাজই করেছেন, ঘরের মধ্যে যা গরম, উফ, আর নিঃশ্বাস ফেলা যাচ্ছে না বাবু।
আজকের দিনটা আমার খুবই খারাপ কেটেছে। উফ, সত্যি খুবই খারাপ। তো সে যাই হোক না বাবু, আপনার আর ঘুম আসবে না। তার চেয়ে বরং এক কাজ করুন, আমি আপনাকে একটা গল্প শোনাই। আশা করছি আপনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, আপনি যখন শোনাতেই চাচ্ছেন তখন না হয় একটা গল্পই শোনান। রাতটাও তাতে কাবার হয়ে যাবে, সকাল হলেই আমিও তাহলে বেরিয়ে যাব আর কি। শুনুন তবে বাবু, আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। এক গায়ে 2 স্বামী স্ত্রী বসবাস করত, মানিক আর নূপুর। সেই 2 স্বামী স্ত্রীর মধ্যে খুবই ভাব ছিল। মানিকের ছিল একটা চায়ের দোকান। সেই চায়ের দোকানে ব্যবসা করে তাদের 2 জনার বেশ ভালোভাবে দিন কেটে যাচ্ছিল। দেখেছিস তো নূপুর, আজকাল চায়ের দোকানে বিক্রি বাট্টা বেশ ভালোই চলছে। তা যা বলেছ, এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব। আজ তাতে করে আমাদের অনেক অনেক টাকা পয়সা হবে, আমরা অনেক বড় ঘরও বানিয়ে নিতে পারবো। তো যা বলছিস নূপুর, একেবারে সত্য। আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। তবে যাই হোক, তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, চায়ের দোকানে যেতে হবে তো নাকি? তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ গো হ্যাঁ, আমি অনেক আগে থেকেই রেডি। আগের থেকেই আমি সব চায়ের দোকানের জিনিসপত্র জোগাড় করে রেখেছিলাম। চলো চলো, তাহলে এবার চায়ের দোকানে যাওয়া যাক। দেখেছো দোকানে কত লোকজন এসেছে, আমাদের খদ্দের অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। তুমি তাড়াতাড়ি চাটা বানাও, সবাইকে দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, একটু দাঁড়াও, আমাকে সময় দাও। চাটা কি জাদুর মতো এক্ষুনি হয়ে যাবে নাকি? একটু দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো। ঠিক আছে, আমি ততক্ষণে এটো কাপ প্লেটগুলো ধুয়ে নিই বরং। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি তোমার কাজ করো গিয়ে। গিন্নি, আমি শহরে যাওয়ার কথা ভাবছি। তো ওখানে গিয়ে দেখি যদি ব্যবসাটাকে আরো কোনোভাবে বাড়ানো যায়। তো ওখানকার কিছু ভালো ভালো মানের চা বিস্কুট কিনে আনার কথা ভাবছি। তা খানিক বাদে রওনা দেব। তুমি কিন্তু একা একা ঘরে থেকো, দরজা দিয়ে থেকো, ঠিক আছে? ঘরের দরজা আবার খুলে রেখো না যেন। আজ কোনো চায়ের দোকান দেওয়ার দরকার নেই। আমি হয়তো আজ ফিরতে পারবো না, কাল সকাল হয়ে যাবে আমার ফিরতে ফিরতে। বুঝতেই তো পারছো শহরের রাস্তা। এখন আমায় কিছু খেতে দিয়ে দাও দেখি, তারপর আমি বেরিয়ে যাব। তুমি সাবধানে থেকো কিন্তু। তুমি কোনো চিন্তা করো না, আমি ঘরে দৌড় দিয়েই থাকবো। আর ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তুমি কাল ফিরবে তো কি হয়েছে, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তুমি বসো, দাঁড়াও। শহরের দোকানে এসে তো অনেক কিছুই কেনাকাটি করলুম, কিন্তু শুনছি ঝড় বৃষ্টি হবে।
তাড়াতাড়ি ঘর ফিরে যেতে পারলে বাঁচি। ওইদিকে গিন্নি আবার ঘরে একা আছে। যাই, তাড়াতাড়ি আগের বাসটা পেলে সেটা ধরে বাড়ি ফিরে যাই। তাড়াতাড়ি পা চালাই, গিন্নি আবার ওদিকে ঘরে একা রয়েছে। উফ, আর পারছি না। ভেবেছিলাম ওই মানিকটাকে আমরা দুজনে মিলে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো, কিন্তু না, মানিক শহরে গিয়ে তার ব্যবসাটাকে আরো বাড়াতে চাইছে। তাই আমাদের আরো কিছুদিন অপেক্ষা করা উচিত। ও যত টাকা কামাবে আমাদের তো ততই লাভ। তাই আর কটা দিন ওকে বাঁচতেই দিয়ে দিই। এরপর যখন ও বড়লোক হয়ে যাবে তখন ওকে মেরে সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। যেখানে আমি এত কষ্ট করে হাটে বাজারে খেটে খেটে ব্যবসাটাকে বাড়াতে চেষ্টা করছি, টাকা কামাতে চেষ্টা করছি, সেখানে কিনা আমার নিজের স্ত্রী আমাকে ধোঁকা দিচ্ছে। আমি ছাড়বো না, এদের দুজনকেই আমি শেষ করে ফেলবো। এরপর মানিক তার স্ত্রী আর তার সেই স্ত্রীর প্রেমিককে দুজনকেই ঘরে বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর মানিক নিজেও আত্মহত্যা করে মারা যায়। তো বাবু, বলি অনেক রাতই হয়েছে, সকাল হতে এখনো দেরি। আপনি যান, ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করুন। আমারও এবার একটু একটু ঘুম পাচ্ছে। চলি বাবু, আপনিও ঘুমিয়ে পড়ুন। যান যান। মানে হ্যাঁ হ্যাঁ, ঘুম অবশ্য একটু একটু পাচ্ছে বটে। যাই তাহলে একটু ঘুমিয়েই পড়ি, কি বলুন? শুভরাত্রি। ভেবেছিলাম রতন বাবুকে জানিয়ে যাব, কিন্তু ওনার ঘরে তো কাউকেই দেখছি না। কি আর করা যাবে, ওনাকে না জানিয়েই যেতে হবে। অগত্যা। এই যা, আমি তো টাকার ব্যাগটা রতন বাবুর বাড়িতেই ফেলে এসেছি। আবার ফিরে যেতে হবে। দূর, আর ভালোই লাগে না। এ যে দেখি আচ্ছা ঝামেলায় পড়া গেল তো। এই একটু আগে সামনেই তো ছিল রতন বাবুর বাড়িটা, এখন তো দেখছি এখানে শুধু একটা পোড়ো বাড়ি। 10 মিনিট আগেও তো বাড়িটা ছিল। আমি সারা রাত কাটালাম, বুঝতে পারছি না, কিছুই মাথায় ঢুকছে না, বাড়িটা গেল কোথায় চোখের নিমিষে। আপনি কি এই আমার হাতে থাকা ব্যাগটা খুঁজছেন? মানে হ্যাঁ, এটাই তো আমার ব্যাগ, কিন্তু আপনার কাছে আমার ব্যাগটা কিভাবে গেল? আপনি কে বলুন তো? আপনাকে তো আমি দেখিনি কখনো আগে, রতন বাবুর বাড়িতেও তো দেখলাম না। আর আমায় একটা কথা বলুন তো, রতন বাবুর বাড়িটা তো এতক্ষণ ছিল এখানে, এখন কোথায় গেল রতন বাবুর বাড়ি? বলছি বাবা, আপনি একসাথে কত প্রশ্ন করেন বলুন দেখি। আমি হলাম নূপুর, আপনি আমায় চিনবেন না বাবু। আপনি এই ব্যাগটা রাখুন, আমি চলি, আমার অনেক কাজ আছে। এটা কি হলো? এই মেয়েটার নাম নূপুর। রতন বাবু কাল রাতে যে গল্পটা বলেছিল, সেখানে সেই স্বামী স্ত্রীর নাম ছিল মানিক আর নূপুর। মানিক মানিক মানে তো রতন, আবার নূপুর মানে তো ঝুমুরও। তবে কি ওই রতন বাবু তার নিজের ঘটনাই আমাকে বলছিলেন নাকি?
তবে তবে কাল রাতে যখন আমি ঘুমোতে গিয়েছিলাম ওই ছায়া মূর্তিটা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তার মানে সবটাই ছিল একটা ভৌতিক কাণ্ড। ওই রতন বাবু আসলে একজন ভূত ছিলেন। উহ, কি আমার যে কোনো কিছুই মাথাতে ঢুকছে না। আগে যাই, এখান থেকে চলে যাই বাবা, চলে যাই। দিদিমার গপ্প। Thanks for watching the video. Don't forget to subscribe for more interesting stories.